ত্রিপুরায় ইনার লাইন পারমিট হবে, ত্রিপুরাতে এনআরসি হবে, ত্রিপুরাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা যে চিঠি লিখেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহকে, সেই চিঠির যে দাবিগুলো সেগুলো কি ভারত সরকার মেনে নেবে? এবার কথা হলো যে তিপ্রামথার বিধায়ক আবার চিঠি লিখেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি সেই চিঠিতে ত্রিপুরাতে সিএএ লাগু করার দাবি জানিয়েছেন, সিএএ কার্যকর ভাবে আপনার ইমপ্লিমেন্ট করার দাবি জানিয়েছেন, যেরকমটা মিডিয়া বলছে। এবার কথা হলো এই যে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই সিএএ লাগু করার দাবি যদি তিপ্রামথার বিধায়ক করেন, তাহলে এখানে একটা বিষয় ভালো করে বোঝার বিষয় রয়েছে যে ভারতবর্ষে একমাত্র ভারতীয় জনতা পার্টি সিএ এর পক্ষে জোরালো দাবিদার, এবং বিজেপি যখন একক সংখ্যাগরিষ্ঠ হয়ে হিসেবে যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল, তখন 2019 সালে এই সিএএ আপনার পাশ করা হয় পার্লামেন্টে। তো বিজেপির বক্তব্য পরিষ্কার যে বাংলাদেশ, পাকিস্তান এবং আরো বেশ কয়েকটা দেশ, আফগানিস্তান সহকারে, এগুলোতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, এই সমস্ত যে ধর্মীয় জনগোষ্ঠীর যারা সেখানে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে ভারতবর্ষে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। অন্য কাউকে দেবে না, এদেরকেই দেবে যারা অত্যাচারের শিকার হয়ে, ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে ভারতে এসেছেন। এবার এই সিএএ ত্রিপুরা রাজ্যে যদি লাগু করা হয়, লাগু তো হয়ে গেছে অ্যাকচুয়ালি, কার্যকর ভাবে যদি লাগু করা হয়, তাহলে ত্রিপুরাতে যারা আপনার বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসে এখানে বসবাস করছেন, মানে হিন্দু বা বৌদ্ধ হবে বা খ্রিস্টান হবে, এরা যারা এসেছেন তাদেরকে তো বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টা এখানে আসবে না। তাহলে আসবে কারা? যারা সিএ এর অন্তর্গত না, এই সুবিধাটা যারা পাবেন না, তারা এখানে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল। তো এটা একটা ব্যাপার। তাহলে এখানে বিজেপির লাইনে কি তিপ্রামথা চলে এলো? এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত হলো, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই ঘোষণা করেছিলেন যে ভারত সরকারের নীতি অনুসারে আমাদের সারা দেশেই এনআরসি লাগু হওয়ার কথা। তো এনআরসি লাগু করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, এখনো আমাদের রাজ্যে সেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমরা জানি না। কিন্তু রঞ্জিত বাবু দাবি জানিয়েছেন যে ত্রিপুরাতে যাতে এনআরসি লাগু করা হয়। এসআইআর এর দাবিও তিনি তুলেছেন, কিন্তু এসআইআর তো হবেই, তার জন্য তো দিন তারিখ সমস্ত কিছু চূড়ান্ত হয়ে গেছে। আমি একাধিক ভিডিওতে এই ব্যাপারে আলোচনা করেছি। তো আপনার এসআইআর ত্রিপুরাতে হবে, এসআইআর এ ভোটার তালিকা সংশোধন করা হবে, বিশেষভাবে সংশোধন করা হবে, এবং সেখানে যদি কাউকে দেখা যায় যে তিনি ভারতীয় নাগরিক না, কিন্তু ভোটার তালিকায় নাম অতীতে তুলে রেখেছিলেন অথবা নতুন করে তোলার চেষ্টা করছেন, তাহলে তাকে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে আউট করা হবে। এটা পশ্চিমবঙ্গে করা হয়েছে, এবং বলা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর যারা বাদ পড়েছে তাদের মধ্যে অনেকেই নাকি বিধানসভা নির্বাচনে সে রাজ্যে ক্ষমতায় পরিবর্তন হওয়ার পরে বাংলাদেশ সীমান্তে গিয়ে জড়ো হচ্ছেন। অনেকেই বাংলাদেশে ইতিমধ্যে নাকি চলে গেছেন। তো তারা বুঝতে পেরে গেছেন নাকি যে তারা ভারতবর্ষে আর থাকতে পারবেন না। তো যেহেতু তারা থাকতে পারবেন না, এখানে কোনো অধিকার তারা ভোগ করতে পারবেন না, সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পাবেন না, সেহেতু তারা নাকি বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। তো এই রকম চিত্র তাহলে কি ত্রিপুরাতেও দেখা যাবে আগামী দিনে? এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা যারা এই প্রশ্নগুলোর উত্তর আছে বলে মনে করেন তারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে নিচে। আরেকটা বিষয় হলো যে ত্রিপুরাতে সিএ কথা তো আমি বললামই, সিএ তে এখন বিজেপি আর তিপ্রামথা তাহলে এক লাইনে। দ্বিতীয়ত হলো যে এসআইআর এর পরিণতি বা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি, যা বলা হচ্ছে মিডিয়াতে অন্তত পক্ষে, তাহলে সেই রকমই এখানে হবে কিনা। আর এবারে হলো এনআরসির অভিজ্ঞতা আমাদের শুধু আসামে রয়েছে।
আসাম আমাদের প্রতিবেশী রাজ্য। আসামে আমরা জানি যে এনআরসি হয়েছে এবং ভারতবর্ষে একমাত্র আসামে এনআরসি হয়েছে। এনআরসি হওয়ার ফলে আপনার যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে যেমন মুসলিম রয়েছে তেমনি হিন্দুও রয়েছে, এবং অনেকের দাবি হলো যে মুসলিমের তুলনায় হিন্দুর সংখ্যা বেশি। এখন সেই অভিজ্ঞতার পরে ত্রিপুরাতেও কি এনআরসি হবে? এনআরসি আসামে হওয়ার পরে সেখানে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছিল। সেই ডিটেনশন ক্যাম্পে বহু মানুষকে আটক করা হয়েছিল এবং তা নিয়ে নানান ধরনের আপনার বক্তব্য মানুষের কাছ থেকে উঠে এসেছিল। এবার ত্রিপুরাতেও কি সেম পরিস্থিতি তৈরি হবে? আর একটা ব্যাপার হলো ইনার লাইন পারমিটের দাবি জানিয়েছেন রঞ্জিত বাবু। ইনার লাইন পারমিটের দাবিটা অনেক পুরনো যদিও, কিন্তু নতুন করে তিনি এই দাবি তুলেছেন। তোলার ফলে সবচেয়ে বড় প্রশ্ন হলো ত্রিপুরাতে কি ইনার লাইন পারমিট চালুর দিকে সরকার এগোবে? যদি এগোয়, ত্রিপুরাতে প্রবলেমটা কোন জায়গাতে? দেখুন, অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরার প্রবলেমটা এই জায়গাতে যে ত্রিপুরার ম্যাপটা যদি আপনি হাতের কাছে নিয়ে বসেন এবং এডিসি এলাকা এবং নন এডিসি এলাকাগুলোকে আপনি যদি চিহ্নিত করেন, তাহলে দেখবেন যে মাঝে মাঝে কিছু গোলাকার, অলমোস্ট গোলাকার কিছু কিছু জায়গা পাবেন যে জায়গাগুলো হলো নন এডিসি এলাকা, বাদ বাকি সবটা এডিসি এলাকা। এবার ধরুন আগরতলা থেকে যদি কেউ খোয়াই শহরে যেতে চায়, বা খোয়াই থেকে যদি কেউ কৈলাস শহরে যেতে চায়, কৈলাস শহর থেকে যদি কেউ ধর্মনগরে যেতে চায়, ধর্মনগর থেকে যদি কেউ আপনার কুমারঘাটে আসতে চায়, এরকম মানে একটা শহর থেকে আরেকটা শহরে যদি কেউ যেতে চায় তাহলে তাকে ইনার লাইন পারমিট নিতে হবে। কারণ শহরের সীমানা মানে শহর এবং তার শহর সংলগ্ন যে নন এডিসি এলাকা রয়েছে, সেই নন এডিসি এলাকা থেকে তিনি যখন বেরোতে যাইবেন তখনই তাকে ইনার লাইন পারমিট নিতে হবে, এবং সেই পারমিট না নিলে তিনি আরেকটা শহরে যেতে পারবেন না। তো এই যে টেকনিক্যাল জটিলতা ত্রিপুরা রাজ্যে, যে ভৌগোলিক অবস্থানের কারণে, এই জটিলতা জেনে বুঝে ত্রিপুরা রাজ্যে কি ইনার লাইন পারমিট খুব সহজে ইমপ্লিমেন্ট করা সম্ভব? তার যদি করা হয় তাহলে অন্য রাজ্যগুলোতে ইনার লাইন পারমিট যে পদ্ধতিতে লাগু করা হয়েছে সেই একই পদ্ধতিতে কি ত্রিপুরাতে লাগু করা হবে বা সম্ভব হবে? নাকি এখানকার জন্য এই যে স্পেশাল যে সিচুয়েশন, এটাকে মাথায় রেখে এখানে কোনো স্পেশাল নিয়ম তৈরি করা হবে? সামনে বিধানসভা নির্বাচন, এটা খেয়াল রাখতে হবে। 2028-এর শুরুতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। এর আগের নির্বাচনগুলোকে যদি আমরা সেকেন্ডারি ধরেও নিই, তাহলে ওই নির্বাচনের আগে ত্রিপুরাতে বিজেপি যে কোনো মূল্যে ক্ষমতার প্রত্যাবর্তন নিশ্চিত করতে চায়। আর বিজেপি জানে যে পাহাড়ে যে অবস্থা অন্ততপক্ষে এডিসি নির্বাচনে দেখা গেছে, তাতে বিজেপির পক্ষে আপনার নতুন আসনে জেতা খুব কঠিন, কিন্তু আসল যে তার যে আসনগুলো গতবার 2023-এ তার কাছে এসেছিল সেগুলোকে ধরে রাখা আরো বেশি কঠিন। এখন এই অবস্থাতে একটা নতুন রাজনৈতিক যদি কন্ডিশন তৈরি না হয় ত্রিপুরাতে, তাহলে 2028-এর বিধানসভা নির্বাচনে হয়তো বিজেপির পক্ষে ক্ষমতায় ফিরে আসা খুব কঠিন হয়ে যাবে। আর তীব্রামথা যদি যে ধরনের ভূমিকা তারা এডিসি ইলেকশনে পালন করেছিল সেই রকম ভূমিকা যদি তারা বিধানসভা নির্বাচনে আগামী দিনে পালন করে, তাহলে সেটা বিজেপির জন্য বড় মাথা ব্যথার কারণ হবে। তো তার জন্য কি বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসেবেই কি এই দাবিগুলো তোলানো হয়েছে? এখন সবচেয়ে বড় কথা হলো, অনুপ্রবেশকারী হিসেবে যদি কেউ এই রাজ্যে বা এই দেশে বসবাস করেন তাহলে তার পক্ষে কথা বলার কোনো কারণ নাই, কারণ এটা কেউই মানবেন না যে অন্য কোনো দেশ থেকে, বাংলাদেশ থেকে হোক অথবা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে হোক, কেউ অবৈধভাবে অনুমতি ছাড়া আমাদের দেশে বসবাস করবে এবং আমাদের দেশের সম্পদ আহরণ করবে, এটা কেউ কোনোভাবেই সমর্থন করবে না। এইটা সমর্থন করার কোনো লজিকও নেই। কিন্তু বড় কথা হলো এই যে এই চিঠিতে যে বিষয়গুলো উঠে এসেছে, রাজনৈতিক দিক থেকে যদি আমরা তাকে দেখি তাহলে অতি অবশ্যই তার মধ্যে একটা বৃহৎ রাজনৈতিক পরিকল্পনা বোঝা যাচ্ছে। এবার তীব্রামথা কি বিজেপির সঙ্গে আরো বেশি একাত্ম হয়ে আগামী বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছে, নাকি এটা তীব্রামথার তরফেও একটা বিশেষ রাজনৈতিক চাল
বিজেপিকে আরো বেশি করে বেকায়দায় ফেলার জন্য। আগামী দিনে বোঝা যাবে এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে ভারত সরকার কি স্ট্যান্ড নেয়, ভারত সরকার কি উদ্যোগ নেয় এবং ভারত সরকার এগুলোর পরিপ্রেক্ষিতে জনগণকে কি বার্তা দেয়, সেগুলো দেখার পরে আরো পরিষ্কারভাবে বোঝা যাবে যে আদতেই এটা তিপ্রামথা এবং বিজেপির মিলিত প্রয়াস, মিলিত চাল, না বিজেপিকে বেকায়দায় ফেলার জন্য তিপ্রামথার নিজস্ব একক পরিকল্পনা।